ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকাল ১.৫ দশকের গণতন্ত্রহীনতা ও অকার্যকর সংসদের পর একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সংসদ পেতে যাচ্ছে দেশ। জটিল অবস্থাকে সহজ করার জন্যই হচ্ছে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের আলোচনা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ভয়াবহ হামলার হুমকির পর তেহরান জুড়ে রাতভর বিস্ফোরণ, ১৬টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। আকাশপথ বন্ধ থাকায় ঈদে দেশে ফেরা অনিশ্চিত, মধ্যপ্রাচ্যের বহু প্রবাসীর ভ্রমণে গিয়েও আটকে অনেকে, ফ্লাইট চালু পর্যন্ত অপেক্ষার অনুরোধ। এবং সাদা পাথরের পর এবার সুনামগঞ্জে কোটি কোটি টাকার পাথর লুটের অভিযোগ, বিপুল রাজস্ব ফাঁকি, নিলাম বাতিল করে আইনি ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। স্বাগত এখন সকালে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকাল ১.৫ দশকের গণতন্ত্রহীনতা ও অকার্যকর সংসদের পর একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সংসদ পেতে যাচ্ছে দেশ। তবে সমস্যা সমাধানে অতীতের মতো রাজপথে নয়, সংসদকেই বেছে নিতে চাচ্ছে সরকারি ও বিরোধী দল। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সমস্যার সমাধান সংসদে নাকি রাজপথে হবে তা নির্ভর করবে দলগুলোর রাজনৈতিক সমঝোতা ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। একদিন বাদেই বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। এমন একটি সংসদের জন্য বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আসতে হয়েছে দীর্ঘ গণতান্ত্রিক লড়াই ও জুলাইয়ে রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যদিও ২০০৮ পরবর্তী সময় থেকেই আওয়ামী লীগের ৩টি বিতর্কিত নির্বাচনের ফলে সংসদ অধিবেশনগুলো কার্যত অকার্যকর হয়ে যায়। তবে এবার সংসদে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা দলগুলোই সরকার ও বিরোধী দলে থাকায় সংসদ কেমন হবে সে প্রশ্নগুলো সামনে আসছে। অতীতে সংসদে সরকারি দলের একচেটিয়া প্রভাব থাকায় বিরোধী দলকে সংসদে যত রানা ভূমিকা রাখতে দেখা গেছে, রাজপথে তার চেয়ে বেশি সক্রিয় থাকতে দেখা যায়। ১৯৯১ থেকে ৯৬ কিংবা ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত পতিতেও আওয়ামী লীগকে দাবি আদায়ে সংসদের চেয়ে রাজপথেই বেশি বিধ্বংসী রূপে দেখা গেছে। এমনকি বর্তমানে সরকারে থাকা বিএনপিও যখন বিরোধী দলে ছিল, তখন সংসদ বর্জন থেকে শুরু করে রাজপথেও তাদের সক্রিয় থাকতে দেখা যায়। এবার বিরোধী দলে থাকা জামায়াত ইসলামী বলছে, পূর্বের মতো দাবি আদায়ে রাজপথে নয়, সংসদেই সংকট সমাধানের চেষ্টা করবে তারা। তবে আলোচিত জুলাই সনদের সমাধান যদি সংসদে না হয়, তাহলে রাজপথেই সমাধানের ইঙ্গিত দিচ্ছে দলটি। বিএনপি তো চাচ্ছে না, কারণ ওটা বুঝে যাচ্ছে, ওই জন্য আপনার প্রেশার ক্রিয়েট করবো আমরা। রাজপথে তো স্বাভাবিকভাবে মিছিল মিটিং করা, জনমতকে গড়ে তোলা, জনসভা করা, সারা দেশ ব্যাপী জনগণকে সংগঠিত করা, তো ওগুলো তো হবেই। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা বিএনপির। জুলাই সনদ বা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জটিলতার যে শঙ্কা করা হচ্ছে, এ নিয়ে আলাপেই সংসদকে প্রাণবন্ত করবে বলে মনে করছে দলটি, এবং সকল সমস্যার সমাধান সংসদে সাংবিধানিকভাবেই হবে বলে মত বিএনপির। এই জটিল অবস্থাকে সহজ করার জন্যই হচ্ছে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের আলোচনা। যেহেতু জুলাই সনদটাকে আমরা মনে করি এইটা একটা এমন একটি সনদ যেটাকে যদি পার্লামেন্ট যদি অ্যাকসেপ্ট করে, পার্লামেন্ট যে অংশটুকু অ্যাকসেপ্ট করবে সংসদ সদস্যরা বসে, সেটাই হবে দিক নির্দেশনা সংবিধান মোতাবেক। তবে এ রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, সংসদ কেমন হবে তা মূলত নির্ভর করবে দলগুলোর অভ্যন্তরীণ সমঝোতা এবং সরকারি দল জুলাই সনদে উল্লেখিত যেসব সুবিধা বিরোধী দলকে দেয়ার কথা সেগুলো দিচ্ছে কিনা তার উপর। অতীতের মতো এবারও বিরোধী দল রাজপথে নামবে কিনা তাও নির্ভর করবে সুবিধা দেয়ার উপর। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলোর কাজ হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা এক্সিকিউটিভে, এইগুলোর যে প্রধান যে নিয়োগ করা হবে যে ব্যক্তিবর্গকে,
সেই নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ থাকবে কি থাকবে না। যদি আপনি এই অপরচুনিটিগুলো দেন, ইনসেন্টিভগুলো দেন বিরোধী দলকে, তাহলে আপনি বিরোধী দল সংসদে, যেটা বললেন আপনি, যে সংসদ প্রাণবন্ত হবে। আর যদি প্রত্যেকটা জায়গা থেকে আপনি বিরোধী দলকে বাদ করে দেন, তাহলে তো বিরোধী দলের আসলে আর কোনো অপশন নেই রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া। যেহেতু দীর্ঘ গণতন্ত্রহীনতার পর একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ হতে যাচ্ছে, সেহেতু সরকারি ও বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করলে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন। ইতোমধ্যেই সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের দেয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। এবারের সংসদে 219 জন নতুন মুখ। সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত হবে অধিবেশন। প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। সদস্য নির্বাচিত হইয়া 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট 212টি আসন পেয়ে সরকার গঠন করেছে, আর জামায়াত জোট 68টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দল। সংবিধানের 72 অনুচ্ছেদ অনুযায়ী 12ই মার্চ সংসদ অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি। ফাগুনের ডাকা এই অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। বুধবার ডাকা হয়েছে সরকার দলীয় সংসদীয় সভা। এবারের সংসদে 219 জন নতুন মুখ। এবারের সংসদ প্রাণবন্ত হবে বলে মনে করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জানালেন, নবনির্বাচিত সংসদ সদস্যরাও প্রস্তুতি শেষ করেছেন, বাকি শুধু আনুষ্ঠানিকতা। সবকিছু প্রাণকেন্দ্রী হচ্ছে এই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশ পরিচালিত হবে। বেশিরভাগ এমপি নতুন, তারা যেন কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদটা যে পরিচালিত হবে। আমরা 2 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ, যে কীভাবে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলতে হবে। বিরোধী দলে যারা সংসদ সদস্য যারা থাকবেন, তারা বেশি কথা বলার সুযোগ, যেটা আমরা অতীতে ওই যে 90s যখন আমরা এমপি ছিলাম, এই সুযোগটা আমরা তখন নিয়েছি। এদিকে 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন বিক্ষুব্ধ জনতা জাতীয় সংসদ ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। লুটপাট করা হয় সংসদ ভবনের সব ধরনের জিনিসপত্র। সেই ধ্বংসস্তূপ পড়েছিল 1.5 বছর। সংসদের ভেতরের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সব ধ্বংসস্তূপ সরিয়ে ব্যাপক সংস্কার করা হয়েছে। অধিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন। এই সংসদ ভবনেও সে সময় জনগণ গণভবন মনে করে আক্রমণ করে এবং সংসদের ভিতরে এবং বাইরে যা কিছু ভেঙে তছনছ হয়ে গেছিল। তো এটা দীর্ঘদিন যাবৎ রেনোভেশনের কাজ চলেছে, এখন মোটামুটি শেষ। সংসদের মাত্র মানুষের যে একটা আগ্রহ, এটা বলতে গেলে মানুষের মধ্যে সেই আগ্রহটাই নষ্ট হয়ে গেছে। সবশেষ 2009 সালের নবম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল ছিল বিএনপি। 5 আগস্টের পর থেকে ধ্বংসস্তূপ এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সংসদ ভবন পুরোপুরি সংস্কার করে প্রস্তুত করা হয়েছে। ত্রয়োদশ সংসদ অধিবেশনের জন্য প্রস্তুত সব রাজনৈতিক দল। এবারের সংসদ অধিবেশনে জনগণের প্রত্যাশা এবং তাদের দাবির কথাগুলো তুলে ধরবেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। জাহিদ হাসান, এখন, ঢাকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের হুমকির পর রাতভর তেহরান ও লেবাননের বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন করে ইরানের 16টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বৈরুতে একটি হোটেলে ইসরায়েলি হামলায় তেহরানের 4 কূটনীতিক নিহত হয়েছেন। তবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ। রাতভর বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। নতুন করে বাগদাদে মার্কিন দূতাবাসের লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের একটি তেল ক্ষেত্র লক্ষ্য করে ছোড়া ড্রোন প্রতিহতের দাবি জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করলে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর মৃত্যুর গুঞ্জন ওঠার পর এক এক্স বার্তায় ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সংঘাতের মধ্যে ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন।
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে কুয়েতের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় এবারের ঈদের ছুটিতে দেশে ফেরা এখনও অনিশ্চিত বহু মধ্যপ্রাচ্য প্রবাসীর। কয়েক মাস আগে টিকিট কেটেও ফ্লাইট বাতিলের কারণে বিপাকে তারা। ভ্রমণে গিয়েও আটকে আছেন কেউ কেউ। ফ্লাইট চালু হওয়া পর্যন্ত যাত্রীদের অপেক্ষার অনুরোধ ট্রাভেল এজেন্টদের। আরও জানাচ্ছেন কামরুল হাসান জন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের জেরে বন্ধ কুয়েতের আকাশপথ। মধ্যরাতে এখনও বেজে ওঠে সাইরেনের শব্দ। ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কের মাঝেই ঘনিয়ে আসছে ঈদ। এমন অবস্থায় ঈদের ছুটিতে দেশে ফেরা অনিশ্চিত বহু প্রবাসীর। অনেকে 2 থেকে 3 মাস আগে টিকিট কেটেও ফ্লাইট বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। ভ্যাকেশন অলরেডি আমার ওকে হয়ে গেছে কোম্পানি থেকে, এখন আমি যাইতে পারতেছি না, এয়ারপোর্ট বন্ধ। এই 5 তারিখে আমার ফ্লাইট ছিল। তা ঈদের আগে যাওয়ার চেষ্টা ছিল আর কি, এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। সরকারের কাছে একটা আবেদন যে যদি স্বাভাবিক হয় তাহলে আমাদের একটু যেভাবে নেয়ার ব্যবস্থা করে। রমজানের আগে অনেকেই কুয়েতে ভ্রমণের উদ্দেশ্যে পরিবার নিয়ে গেছেন, তাদেরও ফেরার কথা ঈদে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়ে ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে কুয়েত সরকার ছুটির মেয়াদ 1 মাস বাড়ানোয় কিছুটা স্বস্তিতে প্রবাসীরা। কুয়েত সরকার 1 মাসের ভিসা এক্সটেনশন দিছে, তারপরে এখনো নিশ্চয়তা নাই কবে এই হবে, এটা ওপেন হবে এয়ারপোর্ট। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত আছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সেই অনুযায়ী ট্রাভেল এজেন্সিগুলো যাত্রীদের ফ্লাইট চালু হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিচ্ছে। কোনো ধরনের বাড়তি ফি ছাড়াই একই টিকিটে ভ্রমণের নিশ্চয়তা দিচ্ছেন তারা। যাদের ফ্লাইট মিস হয়েছে, যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তারা যারা যে এজেন্সি থেকে টিকিট নিয়েছেন ওই এজেন্সির সাথে যোগাযোগ করে কোনো ধরনের ছাড় ছাড়াই টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন এবং ওই টিকিটে দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন। এদিকে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে চলাচলের অনুরোধ জানিয়েছে দোহা বাংলাদেশ দূতাবাস। কামরুল হাসান জনি, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে গত 27 ফেব্রুয়ারি থেকে টানা 12 দিন ধরে দোহায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 12 জন ক্রু মাস্কাট হয়ে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছে। নিরাপদে দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেন তারা। এ সময় তাদেরকে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা। গত 27 ফেব্রুয়ারিতে তারা কাতার গেলে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের জেরে ফ্লাইট বাতিল হয়। এরপর কাতারে একটি হোটেলে অবস্থান করেন তারা। এ সময় তাদের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে সময় পার করেছেন। আটকে পড়া বিমানের ক্যাপ্টেন আসিফ মাহমুদ জানান, দেশে ফেরার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সার্বিক সহায়তা করেছে। কোনটা ক্যাপ্টেন? আমরা তো এই অ্যালার্ট, ইমার্জেন্সি অ্যালার্ট ওগুলি পেতাম, আর আমরা সাধারণত হোটেলের ভিতরেই থাকতাম। ইফতার করছি কিংবা আমরা নামাজ পড়ছি, তখনই দেখছি যে কেমন করে মিসাইল, কখনো দেখি নাই, সেটাই আমাদের নিজের চোখে দেখা। একটা মিসাইল যখন আসে, ইন্টারসেপ্ট হয়, আমরা হোটেলের জানলা দিয়ে দেখতে পাই। তো এমন একটা পরিস্থিতিতে যখন ওরা দেখে যে মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশের মিডিয়াগুলোতে যখন এই ধরনের নিউজ চলে আসে, তখন পরিবারের সবাই আতঙ্কিত থাকে। দাম্মামের ক্রুদেরকে আমরা সারফেস করে রিয়াদে নিয়ে আসি, সেখান থেকে রিয়াদ ফ্লাইটে চলে আসে। আর দুবাই, শারজা এবং আবুধাবির যেসব ক্রু আটকা ছিল তাদেরকে আমরা ইউএস বাংলার মাধ্যমে ম্যানেজমেন্টের সর্বাত্মক সহযোগিতায় ঢাকায় নিয়ে আসা হয়। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এতে নথিপত্রহীন বাংলাদেশিদের উদ্বেগ বাড়লেও নানা বাস্তবতায় দেশেও ফিরতে চাচ্ছেন না অনেকেই। এ অবস্থায় নতুন করে বৈধতার সুযোগ পেতে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদারে সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার তারেক। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও কাজ করা বিদেশিদের বিরুদ্ধে জোরদার হয়েছে ইমিগ্রেশন বিভাগের অভিযান। রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যে নিয়মিত অভিযানে আটক হচ্ছেন অনথিভুক্ত বহু অভিবাসী। চলতি বছরের শুরুর 50 দিনে 1855টি অভিযানে 7043 বিদেশিকে আটক করার তথ্য প্রকাশ করেছে ইমিগ্রেশন বিভাগ।
আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান বা কাজে যুক্ত হলে গ্রেফতার, জরিমানা এমনকি কারাদণ্ডের বিধানও রয়েছে। চলমান অভিযানে আটকের ঝুঁকিতে আছেন কাগজপত্রহীন বহু বাংলাদেশিও। বর্তমানে যারা অবৈধ আছে এদের মনে করেন যে বাজার ঘাট করতে দিতে পারতেছে না, ঠিক মতন একটু বাইরে কিছু কিনতে যাইতে পারতেছে না, রোজার মাস এটা ভালো মন্দ লাগে খাওয়ার জন্য তাও করতে পারতেছে না। যারা প্রবাসী অবৈধ আছে মালয়েশিয়ায় তাদের খুবই সমস্যার সম্মুখীন হইতেছে। এই সরকারের সাথে বৈশা আমাদের বাংলাদেশের সরকার বৈশা যাতে আমাদের অবৈধ যে প্রবাসীরা আছে তাদেরকে যেন বৈধতার সুযোগ করে দেয়। প্রবাসীরা বলছেন বৈধতার সুযোগ পেলে একদিকে যেমন শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারবেন, অন্যদিকে শ্রমবাজারেও শৃঙ্খলা ফিরে আসবে, যার সুফল পাবে দুই দেশই। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াতে ঢাকার প্রতি আহ্বান তাদের। অবৈধ যারা আছে তাদেরকে নিয়ে অবশ্যই কাজ করা উচিত, তাদের বৈধতার ব্যাপার নিয়ে। এটা মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার উভয়ের জন্য। আমরা অনুরোধ করব নতুন সরকারকে যে দয়া করে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে এই বিষয়গুলো যত দ্রুত সেটেল করা যায়, কারণ প্রবাসীরা তো একটা বিশাল রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, আর প্রবাসীরা তো আপনার রেমিটেন্সের মূলে থাকে। অনধিভুক্ত বাংলাদেশিদের উদ্বেগ বাড়লেও ঋণের বোঝা আর কর্মহীনতার শঙ্কায় ঝুঁকি নিয়েই দেশটিতে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। তাই পরিস্থিতি বিবেচনায় সরকার যেন বৈধতার নতুন সুযোগ দেয় এমন প্রত্যাশার কথাই জানাচ্ছেন প্রবাসীরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ার আশঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে রাতভর ছিল যানবাহনের চাপ। তবে প্রত্যাশা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চালকরা। বেশ কয়েকজন বাইক চালক জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও শেষ মুহূর্তে তেল নেই বলে বিদায় করে দেওয়া হচ্ছে। অনেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল না নিয়ে বাড়ি ফিরেছেন। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েন চালকরা। এদিকে ডিপোতে তেল না পাওয়ায় গ্রাহকদের তেল সরবরাহ করতে পারছেন না বলে জানিয়েছেন পাম্প কর্মচারীরা। গত 3 দিন ধরে আমি রাত 12টার সময় সিরিয়াল দিছি, আর ফজরের আজানের পরে আমি গেছি, তারপরে তেল পাইনি। গ্যালনে করে তেল দিচ্ছে, তেল নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। কি কারণে দিচ্ছে না এটা তো বলতে পারি না, হয়তোবা অন্যভাবেও দিতে পারে। ওনারা রাত্রেবেলা বের করে খুলা খুলা বেশি দামে বিক্রি করে। 45 মিনিটের মতো দাঁড়ায় থাকার পরে ওই জায়গায় যাওয়ার পর বসে যে তেল শেষ। আমরা পে অর্ডার করার পরে কালকে আসবে, তারপরে আপাতত স্টক নাই এরকম কিছু। সেটাই, তেল তো সীমিত দিচ্ছে ওখান থেকে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অন্তত 40টি বসত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল 7টার দিকে নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এর জেরে মঙ্গলবার রাতে হাসান প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় নিহত আলমগীরের সমর্থকরা। ভাঙচুর ও লুটপাটের পর অন্তত 40টি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সিলেটের সাদা পাথরের পর সুনামগঞ্জের ডলুরার পাথর লুট করছে একটি চক্র। গত 28 ফেব্রুয়ারি রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিলামের কাগজকে পুঁজি করে রাতের আধারে কোটি কোটি টাকার পাথর লুট করে নিয়ে যাচ্ছে চক্রটি। এতে ক্ষুব্ধ সুনামগঞ্জের সচেতন মহল। বিস্তারিত জানাচ্ছেন লিপসন আহমেদ। সুনামগঞ্জ সিলেট অঞ্চলের ধোপাজান চলতি নদীর বালিপাথর উত্তোলন 2018 সাল থেকে বন্ধ হলেও নানা কায়দায় বালুপাথরের লুটপাট করছে এক চক্র। এতে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মতিতে জেলার বিশম্ভরপুরের ডলুরা নদীর পশ্চিম পাড়ে নিলামে কেনা পাথর সরাতে 8টি শর্তে 28 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত নিজ খরচে পাথর অপসারণের অনুমোদন দেওয়া হয়। অনুমোদনে রাতের বেলায় কোনো পাথর সরানো যাবে না উল্লেখ থাকলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই কাগজকে পুঁজি করে রাতে 20 থেকে 25টি ট্রাক অবাধে পাথর নিয়ে যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সচেতন মহল। স্পষ্ট কর্তৃপক্ষ এবং নিলাম গ্রহীতার যোগসাজশ, না হলে নিলামের শর্ত ভঙ্গ করার পরও
কেন নিলাম বাতিল হলো না? সবাই দেখতেছে, প্রশাসন দেখতেছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। এটা আসলে সুরাহা হওয়া দরকার। এখানে পরিবেশ, প্রকৃতি, প্রতিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে ডলুরা থেকে পাথর বোঝাই গাড়িগুলো শহরের বিভিন্ন কাঁসার কোয়ারিতে এনে ফেলা হচ্ছে। এ নিয়ে ট্রাক চালকদের জিজ্ঞাসা করে সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। ও ডাম্পো ডুম্পো মাল লইতো না, তুমি ঘুরে যাওগে চলে যাবে ডলুরা থেকে। আপনি তো মাল এগুলো ভাই নিতাছেন, রাখতেছেন, রিসিভ করতেছেন। এর আগেও ভাই 3টা গাড়ি আমরা দেখছি, আমার কেন কোনো গাড়ি ঢুকছে না ভাই? 3টা ঢুকছে। তবে শর্তের বাইরে গিয়ে কেউ পাথর সরালে নিলাম বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সরকারি এই কর্মকর্তা। ওই পাথরের জায়গায় বাইরে থেকে পাথর নেওয়া যাবে না, অথবা নদী থেকে পাথর উত্তোলন করা যাবে না, এবং সূর্যাস্তের পরে এই পাথর পরিবহন করা যাবে না। যদি এরকম কোনো কার্যক্রম করা হয়, সেক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। নিলামের নাম করে যারা সরকারের পাথর লুট করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সুনামগঞ্জবাসীর। এখন সুনামগঞ্জ। মাগুরার সবজি বাজারে প্রায় সব ধরনের সবজির দাম স্বাভাবিক রয়েছে, তবে পেঁয়াজের দাম কমে যাওয়ায় চাষিরা অসন্তোষ প্রকাশ করেছেন। বিস্তারিত জানাতে মাগুরার একতা কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, সবজির দরদাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় কাঁচা বাজার, পাইকারি এবং খুচরা বাজার, মাগুরা একতা কাঁচা বাজারে। এখানেই কিন্তু ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি নিয়ে এই বাজারটিতে আসে এবং এখান থেকেই মাগুরার 4টি উপজেলা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সবজি যায়। তার যদি সবজির দামের কথা বলি, প্রথমেই বলতে হয় পেঁয়াজ। চাষিরা কেবলমাত্র পেঁয়াজ উঠাইতে শুরু করেছে এবং এই পেঁয়াজের দাম বেশ কমতি রয়েছে। যেমন প্রতি কেজি পেঁয়াজ 18 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। চাষিরা বলছে এই এত কম দামে যে পেঁয়াজ বিক্রি করে তাদের কিন্তু কিছু থাকছে না। এ বিষয়ে চাষিরা জানাচ্ছেন যে পেঁয়াজের দাম বৃদ্ধি করা এবং বাইরের যে পেঁয়াজগুলো আমদানি করা যদি বন্ধ থাকে তাহলে চাষিদের পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। এছাড়া প্রত্যেকটা শাকসবজির দাম কিন্তু বাজারে কম রয়েছে। যেমন পেঁপে 15 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, সবুজ শাক সবজি এগুলো প্রত্যেক কেজি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, আলু বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা, এক কথা লাউ বিক্রি হচ্ছে প্রত্যেক পিস 8 থেকে 10 টাকা। এক কথায় প্রত্যেকটা সবজি কিন্তু 20 টাকা কেজির মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছে যে বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি আমদানি থাকা এবং রমজানের মাস সবজি একটু চাহিদা কম থাকায় কিন্তু এই দামটা কমে গিয়েছে। তবে এ বিষয়ে কৃষি অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। কৃষি বিভাগ জানিয়েছে যে কৃষকদের যে আগাম জাতের যে সবজি, এই সবজিগুলো আবার তাদের উৎপাদন করায় কিন্তু কৃষি অফিস পরামর্শ দিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু নতুন নতুন সবজি যখন আসবে বাজারে তখন কিন্তু আবার দাম কিন্তু স্বাভাবিক থাকবে। তো সবকিছু মিলিয়ে মাগুরা যে একতা কাঁচা বাজারে যে প্রত্যেকটা সবজির দাম কিন্তু যথেষ্ট কম রয়েছে এবং কৃষক এতে অসন্তোষ প্রকাশ করেছে। তবে ক্রেতারা এই দামটাকে সাধুবাদ জানিয়েছে। তো এ ছিল মাগুরা একতা কাঁচা বাজার থেকে সবজির সর্বশেষ সামনে। বাপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে মানিকগঞ্জে মাছের বাজারে কিছুটা ক্রেতা সংকট দেখা দিয়েছে, ফলে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান। আসাদ, জানাবেন মানিকগঞ্জে মাছের সরবরাহ কেমন দেখছেন আর দাম কমার আসলে কারণ কি বলছেন? শাম্মী, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার বেউথা মৎস্য আড়তে। এখানে একেবারে ভোর থেকে কিন্তু মাছের বেচা বিক্রি শুরু হয়। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই আড়তটিতে কিন্তু দেখা যায় যে সকাল থেকে 7:30 8টা পর্যন্ত
এটা হচ্ছে আপনার পাইকারি মাছের বাজার হিসেবে চলাচল করে। আবার পরবর্তীতে কিন্তু 11টা 12টা পর্যন্ত এখানে খুচরা যেসব মাছগুলো থেকে যায় সেগুলো খুচরা পর্যায়ে বিক্রি হয়। তো আমরা প্রথম বিক্রেতাদের সাথে কথা বলেছি, প্রথম রোজার পর থেকেই যে মাছের যে বাজার সেটাই কিন্তু দেখা গিয়েছে মাছের সরবরাহ কমিয়ে ফেলেছে, কারণ ক্রেতা সংকট রয়েছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রায় 50 টাকা কেজিতে পর্যন্ত কমেছে। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে গত সপ্তাহেও যে রুই মাছ 430 টাকায় বিক্রি হয়েছিল সেটা কিন্তু এখন কমে 380 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে বাটা মাছ 200 টাকা কেজি যেটা ছিল সেটা 180 টাকা, পাবদা 350 টাকারটা 330 টাকা, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 1300 টাকা, যেটা কিন্তু আগের সপ্তাহে কিন্তু আরো 50 টাকা বেশি ছিল। কাচকি মাছ যেটা আপনার 520-30 টাকায় বিক্রি হতো কেজি, সেটা কিন্তু আজ এই বাজারে বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে। অপরদিকে চাষের পাঙ্গাস 180 টাকা ছিল, সেটা কিন্তু 200 টাকা ছিল, সেটা 180 টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়াও 200 টাকা ছিল গত সপ্তাহে, সেটা কিন্তু 180 টাকায় বিক্রি হচ্ছে। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, মূলত তারা জানিয়েছেন যে সব মাছগুলো বিক্রি হয় সেগুলো দেশি প্রজাতির মাছ। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দেশি প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো 500 থেকে 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই মাছের এবং কাচকি এবং অন্যান্য যে ছোট চিংড়ি সেগুলোর কিন্তু বেশ চাহিদা রয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে বিক্রেতারা জানিয়েছেন যে রোজার আগেই দেখা যেত যে 7 থেকে 8টি ট্রাক কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় যেত, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। আর 10 লাখ টাকার মাছ বিক্রি হলো, এখন কিন্তু সেটা 5 লাখে নেমে এসেছে। শাম্মী, এই ছিল আমার কাছে মাছের বাজারের সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আসাদুজ্জামান। ঈদকে সামনে রেখে বরিশালের দর্জিপাড়ায় তুমুল ব্যস্ততা, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পোশাক তৈরির কাজ। দর্জিরা জানিয়েছেন 20 থেকে 22 রমজান পর্যন্ত নেওয়া হবে নতুন অর্ডার। তবে শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগে ভাগেই ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন অনেক ক্রেতা। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবার বেচাকেনা বাড়বে। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। দর্জিবাড়ির সেলাই মেশিনের শব্দ যেন জানান দিচ্ছে দরজায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। নতুন ডিজাইনের পোশাক তৈরিতে দোকানে দোকানে এখন উপচে পড়া ভিড়, ফলে দর্জি কারিগরদের দম ফেলার ফুরসত নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা কাজ করছেন তারা। শবে বরাতের পর থেকেই শুরু হয়েছে এই ব্যস্ততা, যা সামনে আরো বাড়বে বলে জানান কারিগররা। গতবার থেকে তো অনেক কাজের চাপ বেশি আছে, তারপর আমাদের এখন কাজে এত বেশি সময় দিতে হইতেছে যে একদম সকাল থেকে রাত পর্যন্ত পুরো কাজ চলতেছে। ব্যস্ততা রাত 2টা পর্যন্ত এখন পর্যন্ত চলছে কাজ, সামনে হয়তো মনে করেন একটু বেশি থাকতে হবে। এই বছর নতুন সরকার, আগে গত বছর রোজার থেকে এবার একটু বেশি আশা করতেছি। যে কোনো উৎসব এলেই তার আমেজ দেখা যায় বরিশাল নগরীর কাঠপট্টি ও চকবাজার এলাকায়। ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ করছেন ঈদের পোশাকের কাপড়, এরপর সেই কাপড় নিয়ে ছুটছেন দর্জিপাড়ায়। শেষ মুহূর্তে ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা করছেন বলে জানান তারা। যদিও ঈদের সময় জামা তৈরির মজুরি কিছুটা বাড়ে, তবুও রেডিমেড পোশাকের তুলনায় এটি তুলনামূলক সাশ্রয়ী বলছেন ক্রেতারা। টেলার্সে একটু ভিড় থাকে, তাই আগে আসছি যাতে জামাটা আমার ভালো হয়। ড্রেসের দামগুলো অনেক বেশি, তাই আমরা কাপড় কিনে বানাবো আর কি, যেহেতু দামটা একটু কম পড়ে। আগে কিনতেছি যাতে জামা সুন্দর বানাইতে পারি, সেই কারণে আগে হচ্ছে গজ কাপড় দিয়ে কিনতে আসছি। বরিশালের কাপড়ের দোকানগুলোতে থরে থরে সাজানো রয়েছে নানা রং আর ডিজাইনের কাপড়। সুতি, বিনে, ছাপা কাপড়ের পাশাপাশি রয়েছে কাতান, সিল্ক ও জর্জেট সহ বিভিন্ন ধরনের কাপড়। ক্রেতাদের বাড়তি আনাগোনায় গত বছরের তুলনায় এবার বেচাকেনা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এবং ট্রাফিক ব্যবস্থা বরিশালে চকবাজারে যে ফুটপাতে দোকান বসতো সেগুলি কন্ট্রোল করা হয়েছে এবং মোটামুটি স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতেছে। যদিও চকবাজার তো ছোট্ট জায়গা, তার মধ্যেও মানুষের প্রত্যাশা চকবাজার থেকে আমরা সবকিছু কিনতে পারবো। বরিশাল নগরীতে দর্জি দোকানের সংখ্যা 4 শতাধিক। এছাড়া চকবাজার ও কাঠপট্টি এলাকায় রেডিমেড 3 পিস, ওড়না, থান কাপড় ও শাড়ির দোকান রয়েছে প্রায় 5 শতাধিক। ঈদকে ঘিরে সব মিলিয়ে প্রায় 200 কোটি টাকার বেশি বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। অমিত হাসান, এখন বরিশাল। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অনুমোদনহীন সেমাইয়ের কারখানা।
এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে নিম্নমানের সেমাই। আর প্রশাসন বলছে অবৈধ এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন নাহিদ রেজা। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও সদরের শালন্দর, বিসিক, শিল্পনগরী, জগন্নাথপুর, নারগুন ও গড়েয়া সহ জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে সেমাইয়ের কারখানা। তবে এসব সেমাই কারখানার বেশিরভাগ অনুমোদনহীন। অভিযোগ উঠছে কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিম রং মিশিয়ে তৈরি করা হচ্ছে সেমাই। তারা স্বাস্থ্য পদ্ধতি যেটা সেটা মানেন না এবং কৃত্রিম রং ব্যবহার করে। এগুলো তো আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য ক্ষতি। তো আমরা আশা করি প্রশাসন সুদৃষ্টি দিবে। তবে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কথা অস্বীকার করলেন কারখানার শ্রমিকরা। আমরা বলি না সমস্যা হয় কাজের জন্য, সমস্যা কাজ হয় না। তো কোনো বেকারি বা কোনো নামি দামি কোম্পানি নয় যে 12 মাস চলবে, এটা জাস্ট সিজনে বছরে একবার কাজ হয়। চিকিৎসকরা বলছেন কৃত্রিম রং মেশানো সেমাইয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আর অনুমোদনহীন এসব সেমাই কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানালেন উপজেলা প্রশাসন। বিভিন্ন ধরনের কার্সিনোজেন থেকে শুরু করে ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধি তৈরিকারী রোগ এবং এসহ আরো অন্যান্য আমাদের হেভি মেটালস থেকে শুরু করে অন্যান্য উপাদান থাকায় আমাদের শরীরে দীর্ঘমেয়াদী কিছু ক্ষতি করে। নিয়মিত আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি এবং যে কোনো অলিতে গলিতে বা গোপন কারখানায় যদি এরকম কোনো পণ্য উৎপাদন করে থাকে তাহলে আমরা এটা তথ্য সঠিক ঠিকানা বা সঠিক লোকেশনটা পাইলে সাথে সাথে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করব। নিম্নমানের সেমাইয়ের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা। মানহীন এসব সেমাই তৈরি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন ঠাকুরগাঁও। বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি। পরিস্থিতি মোকাবেলায় দেশের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। আরও জানাচ্ছেন শাহানা জাহান। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বিশ্বজুড়ে বেড়ে গেছে তেলের দাম, যা পাকিস্তানের অর্থনীতির জন্য বড় হুমকি। কারণ দেশটির জ্বালানির বেশিরভাগই আমদানি নির্ভর। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেশ কিছু কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। দেশের সব স্কুল 2 সপ্তাহের জন্য বন্ধ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে। ঘর সে কাম করেগা यानी ওয়ার্ক ফ্রম হোম। সরকারি অফিসগুলো সপ্তাহে 4 দিন খোলা থাকবে এবং জরুরি সেবা বাদে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে 50% কর্মীকে হোম অফিস করতে হবে। সরকারি দপ্তরে জ্বালানি ব্যবহারের উপরও 50% কাটছাট, সরকারি গাড়ির ব্যবহার কমিয়ে আনা সহ মন্ত্রীদের বিদেশ ভ্রমণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। हफ्ते में सिर्फ 4 दिन दफातर खुलेंगे। तेल की बचत के लिए हफ्ते में एक इजाफी छुट्टी दी जा रही है, मगर इसका इतलाक बैंकों पर नहीं होगा। সরকারি মন্ত্রীদের 2 মাসের বেতন না দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তবে এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মনে করছেন এই পদক্ষেপগুলো সময়োপযোগী ও প্রয়োজনীয়। তবে ব্যবসায়ীরা বলছেন স্কুল বন্ধ হওয়ায় পুরো বাজার ফাঁকা হয়ে গেছে, এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। जैसे ही स्कूल का बंद ऐलान किया उन्होंने, ये सारी मार्केटें, ये दुकानें बिल्कुल खाली पड़ गई हैं। वज़ीर आज़म ने बरवकत इक़दाम किया है और उसकी वजह से ये है कि हमारी मईशत पर जो बुरे असरात पड़ने थे उससे कम से कम बचा जा सकेगा। একই পথে হাঁটছে ভিয়েতনাম ও থাইল্যান্ড। জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় নানা পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। এর মধ্যে সরকারি কর্মকর্তাদের হোম অফিস করানো, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা অনেক পেট্রোলিয়াম পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছে ভিয়েতনাম। শাহানা জাহান, এখন বিশ্ব। পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দলের প্রেস কনফারেন্সে ঘুরে ফিরে এলো অধিনায়কত্ব আর দলের বাজি ফর্মের কথা। অধিনায়ক মিরাজ জানালেন এই সিরিজের পরেই অধিনায়ক প্রসঙ্গে হবে আলোচনা। আর পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি বললেন তরুণদের নিয়ে এগোতে চায় তার দল। আরও জানাচ্ছেন জুবাইর আহমেদ। শেষ 9 ওয়ানডে 60তেই পুরো 50 ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতলেও প্রশ্ন থেকে যায় টাইগারদের পারফরমেন্স নিয়ে।
প্রশ্ন আছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব আর দলের ব্যাটিং পজিশন প্রসঙ্গেও। পাকিস্তান সিরিজে বাংলাদেশকে পারফরমেন্সের বাইরেও দিতে হবে অনেক প্রশ্নের উত্তর। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য দলের সবার কাছে দায়িত্বশীল ক্রিকেট আশা করেন। যার অ্যাবিলিটি আছে সেই কিন্তু বাংলাদেশ টিমে খেলছে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। এবং একটা সময় হয়তো আমরা চিন্তা করতাম, আমি হয়তো মাত্র এসেছি, আমি একটা ম্যাচ খেলছি, আবার অনেকে অনেক বছর খেলেছে। সো যখনই বেস্ট 11-এ খেলে তখন কিন্তু সবাই পারফর্ম করার চেষ্টা করে। এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে রেজাল্ট করানোর জন্য প্রত্যেকটা প্লেয়ারের ওই রেসপন্সিবিলিটি নিয়ে এবং টিমের জন্য খেলতে হবে। বাংলাদেশের হোম সিরিজ মানে স্পিন সহায়ক পিচ, যদিও দলের অধিনায়ক বারবারই বলছেন ট্রু উইকেটের কথা। একদিকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার চ্যালেঞ্জ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাল মেলানোর চ্যালেঞ্জ। এই দুয়ের দোলাচলে অধিনায়ক মিরাজ দিলেন দ্বিধা মেশানো উত্তর। ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে পাকিস্তান ক্রিকেটে আসবেন নতুন এক প্রজন্ম। কাদের অভিষেক হবে সেই ধারণাও দিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন শাহিন আফ্রিদি। Yeah, there will be like 3 debuts, of course. Sahibzada will be like he's a top performer in T20 and one days, and also in list A cricket for Pakistan. He did well. There will be Mas Sadakat will be open, and Shamil Hussain will be one down. So there will be like a 3 debut team, and I hope they will play their own game and show their skills. So we also as a team very excited to see them and play there for Pakistan, and not just for one series and for future as well. অস্থিরতা আর নাটকীয়তার প্রহর পেরিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ফিরছে মাঠের খেলায়। মিরাজের অধিনায়কত্ব, 2027 বিশ্বকাপের পথে বাংলাদেশের যাত্রা আর ব্যাটিং ব্যর্থতার সাম্প্রতিক চিত্রগুলোর সমাধান এই সিরিজ থেকেই খুঁজতে চাইবে টিম টাইগাররা। তবে সেখানটা কতটা সুফল পাবে মিরপুরের এই পিচ থেকে, সেটাও রেখে দিবে একটা বড় প্রশ্ন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে জুবায়ের আহমেদ, এখন ঢাকা। নারী এশিয়ান কাপে খেলা 12টি দেশের ফুটবলারদের মধ্যে সবচেয়ে কম সুযোগ সুবিধা পাওয়া দল বাংলাদেশ। যে সুযোগ আর প্রস্তুতি নিয়ে বৈশ্বিক এই আসরে গেছে দেশের মেয়েরা, তাতে পারফরমেন্সে খুশি সবাই, এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। সুযোগ সুবিধা ও সঠিক পরিকল্পনা পেলে আগামীতে বৈশ্বিক আসরগুলোতে সফলতা এনে দেবে ঋতুপর্ণা আফিদারা। আরও জানাচ্ছেন রেজাউল করিম। উজবেকিস্তানের বিপক্ষে 4-0 গোলের হার দিয়ে নারী এশিয়ান কাপের মিশন শেষ করেছে বাংলাদেশ। 3 ম্যাচের 3টিতেই হেরে কিছুটা আক্ষেপ নিয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরতে হচ্ছে ঋতুপর্ণা আফিদাদের। যদি একটু বুদ্ধি করে নেন আর পাওয়া একদম মেয়েদের এই সফরকে ব্যর্থতা নয় বরং সফলতা হিসেবেই দেখতে চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। হারানোর থেকে প্রাপ্তির পাল্লাই ভারী লেগেছে তার কাছে। তারা খুবই ভালো ফুটবল খেলছে এবং মাঠে তাদের অ্যাটিটিউড যে ছিল সেটা দেখার মতো ছিল। কারণ আপনি যদি প্রথম ম্যাচ দেখেন চায়না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, হ্যাঁ, ফার্স্ট 40 মিনিটস আমরা কোনো গোল কনসিড করিনি। আবার যদি দেখেন সেকেন্ড ম্যাচ নর্থ কোরিয়া, 45 মিনিটস আমরা কোনো গোল কনসিড করিনি, রাইট। বাট আপনি যদি একদম ওয়েল অর্গানাইজ প্রিপারেশন নিয়ে যদি ওখানে যেতে পারতেন, আমার কাছে মনে হয় যে কিছু ম্যাচ আরও ক্লোজ এবং আরও ডিফিকাল্ট করতে পারতেন। তবে মেয়েদের নিয়ে ফেডারেশনের পরিকল্পনা ও সমন্বয়ের অভাব অবাক করেছে সাবেক এই ফুটবলারকে। এশিয়ান কাপের মর্যাদা ঠিকঠাক আন্দাজ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। গুরুত্ব দিলে আরও ইতিবাচক ফল নিয়ে দেশে ফিরতে পারতেন মেয়েরা, মনে করেন এমিলি। প্রিপারেশনের যে জায়গাটা সেটা আমরা ঠিকঠাকভাবে নিতে পারিনি, যার কারণেই কিন্তু আপনি দেখেছেন যে আমাদের ডিফারেন্সটা অনেক দূর। ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, বা সব জায়গা থেকে কিন্তু ম্যাচ বাই ম্যাচ আমরা পিছিয়ে গিয়েছি। একজন আবার বলছে ব্যাক টু ব্যাক 2টা সাফ জিতেছি আমরা গুলিস্তানে ক্যাম্প করে। হ্যাঁ, তো গুলিস্তানের ক্যাম্প করে সাফ ফুটবল খেলা আর এশিয়া কাপ খেলা তো এক না। তো মেয়েরা আসলে এশিয়া কাপে যে নিয়ে গিয়েছে এইটার আসলে হাইপটাই আমরা বুঝতে পারিনি যে এশিয়া কাপের মর্যাদাটা কত দূর এবং এটার লেভেলটা কোন পর্যায়ের। এদিকে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের পর হেড কোচ পিটার বাটলারের মুখে ছিল অভিমানের সুর। প্রয়োজনীয় সহযোগিতার অভাবে দায়িত্ব ছাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিটার যদি এই মুহূর্তে মেয়েদের দায়িত্ব ছেড়েই দেয় তা হবে নারী ফুটবলের জন্য বড় ক্ষতি, মনে করেন এমিলি। পিটার বাটলার যেটাই চেয়েছেন সেটা দলের ভালোর জন্য চেয়েছেন। সুতরাং পিটার যদি চলে যায় এটা আমি বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা বড় ধাক্কা হবে। এবং আমি হার্ড অ্যান্ড সোল রিকোয়েস্ট করবো তাদের কাছে, ম্যানেজমেন্টের কাছে, যে পিটার বাটলারকে আরও আপনি 2 থেকে 3 বছর তাকে সময় দেন এই মেয়ে দল থেকে। মেয়ে দলটাকে সে একটা সময় অনেক উপরে নিয়ে যাবে।
সংশ্লিষ্টরা বলছেন নারী ফুটবলারদের সুযোগ সুবিধা নিশ্চিত, সঠিক পরিকল্পনা ও তৃণমূল ফুটবলে জোর দিয়ে পাইপলাইন তৈরি করতে পারলে অচিরেই বিশ্বমঞ্চে সফলতা এনে দিবেন ফুটবলাররা। রিজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকাল, রাষ্ট্রের স্থিতিশীলতায় দায়িত্বশীল বিরোধী দল চায় বিএনপি, জুলাই সনদে গুরুত্ব দিচ্ছে জামায়াত। বিএনপি তো চাচ্ছে না, এটা ওটা বুঝে যাচ্ছে, ওই জন্য আপনার প্রেশার ক্রিয়েট করবো আমরা। জটিল অবস্থাকে সহজ করার জন্যই হচ্ছে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের আলোচনা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ভয়াবহ হামলার হুমকির পর তেহরান জুড়ে রাতভর বিস্ফোরণ, 16টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। আকাশপথ বন্ধ থাকায় ঈদে দেশে ফেরা অনিশ্চিত, মধ্যপ্রাচ্যের বহু প্রবাসী, ভ্রমণে গিয়েও আটকে অনেকে, ফ্লাইট চালু পর্যন্ত অপেক্ষার অনুরোধ। এবং সাদা পাথরের পর এবার সুনামগঞ্জে কোটি কোটি টাকার পাথর লুটের অভিযোগ, বিপুল রাজস্ব ফাঁকি, নিলাম বাতিল করে আইনি ব্যবস্থার আশ্বাস প্রশাসকের। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।